শরৎ ঋতু, ঋতু শরৎ এসব মানেই দুর্গাপুজো। তবে আমাদের আজকের ঋতু একটু অন্যরকম। তা কি বা তিনি কে তা ক্রমশ প্রকাশ্য। সরাসরি শুরু করি অনুষ্ঠান। পাশের ডালের ডাল ছুটির দিনে কেমন শুনে গুঁড়োর ছানায় বাঁধে ডুবে স্পেশালি যত্না গমে রান্না গমে চাল। শরতের নীল আকাশ মানে বাঙালির কাছে দুর্গাপুজো, আর পুজো মানে আন্তরিকতা। আমাদের আজকের ঋতুর সঙ্গেও জড়িয়ে আছে এই সব শব্দগুলো। এসব শব্দ মানেই যে গান মনে পড়ে বাঙালি মধ্যবিত্ত দর্শক যখন নতুন বাংলা সিনেমা দেখা প্রায় বন্ধ করে দিয়েছিলেন, ঠিক সেই সময় ঋতুপর্ণ নামক এই প্রতিষ্ঠানটির আবির্ভাব বাংলা সিনেমা জগতে। প্রতিষ্ঠানই বলছি, কারণ বাংলা সিনেমা জগতে মাত্র 2 দশকে তিনি উপহার দিয়েছিলেন এক বিরাট ব্যক্তি। বাংলা সিনেমার সেই খারাপ সময়ে এসে দর্শকের কাছে খুব অ্যাট্রাক্টিভ হয়েও তিনি কিন্তু সেই প্রচলিত গল্পের বাইরে বেরিয়ে অন্য এক গল্প বলেছিলেন। কোনো ব্যতিক্রম বা মেইন স্ট্রিমের বাইরে যা কিছু সুখী বিনোদন বা কমফর্ট জোন থেকে নিজেকে বাইরে নিয়ে এসে মানুষকে ভাবতে শেখানো খুব সহজ কাজ নয়, বিশেষত কোনো বিতর্কিত বিষয়। সেই সাহস তিনি দেখিয়েছিলেন।
তোমার সুরাজি ভুলে গেছে সোনার এরা ভুলে যায় ঘরে ছেড়ে কাছে চায়, ভুলে যায় ঘরে ছেড়ে কাছে চায়। সুখের রানী কাঁদিতে তোমার সুরাজি ভুলে গেছে সোনার এরা সুখের রানী কাঁদিতে সুখ চলে যায়। বাঙালির আন্তর্জাতিকরণ তো সেই কবেই হয়ে গিয়েছিল। সেই যেদিন সিমলাপাড়া মোড়ে বিশ্ববাসীকে ভাই ও বোন বলে সম্বোধন করেছিলেন, আর জোড়াসাঁকোর রবি ঠাকুর বিশ্বকবি নামে বিখ্যাত হয়েছিলেন। তার পরবর্তী যুগে বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্র জগতে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে গেছেন মৃণাল সেন, ঋত্বিক ঘটক, শরীর চৌধুরী, সত্যজিৎ রায় সহ আরো অনেকে। বিভিন্ন জায়গায় ঋতুপর্ণ ঘোষ বলেছেন, সত্যজিৎ রায়ের সিনেমা দেখেই ওনার সিদ্ধান্ত বিজ্ঞাপন জগৎ থেকে সিনেমা জগতে আসার, এবং বিভিন্ন রকম ভাবে তিনি শিক্ষা গ্রহণ করেছেন সত্যজিৎ রায়ের সিনেমা থেকে। আমি হতে চাই কবিতার একটি মালাকা, আমি জন্মাতে চাই বন্ধুদের পাশে তোমার আশ্রমে, শান্তি নিকেতনের কবিতার মধ্যে, যাতে একা একা তোমার নিঃস্বর্গ আর তোমার মনের সাথে আবিষ্কার করতে পারি কবিতার ভাষা। তোমার মালঞ্চে মালাকার হতে পারলে আমার কবিতা অর্জন করতে অমরত্ব। তোমার শব্দের প্রবচন ধুয়ে এই কাগজ থেকে তোমাকে পুঁজি ক্রমশই বুঝি তুমি শাশ্বতী ঈশ্বর ধারা। রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কথা মনে পড়ে। ওই যে মেইন স্ট্রিমের বাইরের কথা বলছিলাম, তো ঋতুপর্ণ ঘোষের হাত ধরে এই বিকল্প পথের চিন্তাকে বাঙালি দর্শককে আরো একটু বেশি আন্তর্জাতিক করে তুলতে শুরু করেছিল। তার ছবির চরিত্ররা বা বলা বাহুল্য তিনি নিজেকে কল্পনা করেছিলেন বৈষ্ণব পদাবলীর বিরোধী নায়িকা হিসেবে, যেখানে রাধার মতো সেই নায়িকা চিন্তার কৃষ্ণের অপেক্ষায়। ব্রজগুলি ভাষাকে নিজের মতো করে ব্যবহার করে অনেক গান কম্পোজ করেন তিনি। পিয়াসে আমার বেদনা কাতরে মনে লাগিব পিয়াসে মোহন আমি সারে बोलो हम एक सुर का
প্রতিটি শিল্পেরই একটি ভাষা থাকে। সিনেমার ভাষা ছবি, ফ্রেম, সিকোয়েন্স, অঙ্গভঙ্গি, সংলাপ সবকিছুর এক সামগ্রিক প্রভাব। যদিও জানা নেই 16 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজগুলি ভাষায় কিভাবে রচনা করেছিলেন ভানু সিংহের পদাবলী। তবে খুব সম্ভবত রবি ঠাকুরের পরে আধুনিক কালে ঋতুপর্ণ ঘোষ ভাষা নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন নতুন করে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এই কাজ ছিল ইতিহাসের প্রতি ওনার শ্রদ্ধাঞ্জলি।
শূন্য উচ্চ যেথা সিঁড়ি জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণে বলে দিবস সরপরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তাকে বিশ্লেষণ করলে আরো মনে হয় বাঙালি জাগরণের পরিশীলিত সংবেদনশীলতা প্রকাশ করে তার নিজের এক উদার সংস্কৃতি জগৎ তিনি নিজেই তৈরি করেছেন। বিভিন্ন উপায়ে তার সৃষ্টিতে পুনরুজ্জীবিত করেছিলেন বাঙালির সাজ কথা শাড়ি গয়নার ঐতিহ্য বিপ্লব জগৎ। যতদূর জানি চিত্রাঙ্গদা সব থেকে বেশি মঞ্চস্থ নৃত্যনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদাকে বলেছেন এক হাতে পুরুষ নাম। এও এক গবেষণার বিষয়, কারণ অনেক ব্যাখ্যা করেছিলেন তার চিত্রাঙ্গদা ছিল একদিকে যেমন সমাজের অভিভাবক শ্রেণী মার্জিত জীবনধারা তিনি পর্যায়ে তুলে ধরেছিলেন, তেমন সমাজের প্রতিনিধিত্বতা বিশেষ এক অবহিত বিকল্প রবীন্দ্রনাথ প্রাকৃতিক ছিল। কিন্তু পরিবার সমাজে গ্রহণ করে না সারা বিশ্ব, এরা আঘাত পান প্রচন্ড। আচ্ছা, মনোনয়ন চিন্তা সিনেমা আমার কাছে একটু ক্যামেরাটা আসছে। সেই সূত্র ধরে মন থেকে এটাই বলতে ইচ্ছে করে, আমি চিত্রাঙ্গদা, রাতের রঙিন। হয়তো করিবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু অপরাধের ভারাক্রান্ত করি তার রূপহীন তরু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরা করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিল
করেছিল ভালো, ভালোই করেছে। সামান্য সে নারীর রূপে গ্রহণ করিতে যদি পারে, অনুতাপ বিন্দু তাহার বুকে আমরণ কাল। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নই, সে আমার ভিন সর্বদেশ। আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্য রমণী। পূজা করে রাখিবে মাথা, সেও আমি নই। অবহেলা করে পুষিয়া রাখিবে মিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো গভীর ব্রতের পাবো সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করে সহচরী, আমার পাইবে আর শুধু করুন নিবেদন, আমি চিত্রাঙ্গদা, নারীর রূপে। তার নিজের মতো অনেক মানুষকে বাঁচবার পথ দেখিয়ে দিয়ে বড্ড অসময়ে চলে যান এই সপ্তমৃত্যু। যুগ যুগ ধরে একজন সৃষ্টিশীল মানুষের হাত ধরে শিল্প সংস্কৃতি এগিয়ে চলে। মানুষ ভোলে না তাদের সৃষ্টিকে, বুঝতে পারে না সেই স্রোত তাদের। ঠিক যেমন যুগ যুগ ধরে এই বিদেশ বিভূতির থেকে আমরাও তো বহন করে চলেছি সেই ফেলে আসা সংস্কৃতি। একসঙ্গে মিলিত হচ্ছে দুর্গাপূজাকে কেন্দ্র করে। শরৎকাল এলেই বাইরের প্রসঙ্গে যেমনই হোক না কেন, আমাদের মনে বেঁচে ওঠে ঢাকের গান। জীবনের তাগিদে রোজ সকালে যখন নিত্য কাজে ছুটি, মনে করতে থাকে উথাল পাথাল জীবন সংগ্রামের ভাবনা। পাশ দিয়ে চলে যায় কোনো শ্বেতাঙ্গ বা শ্বেতাঙ্গী, কেউ বা একটু হাসি বিনিময় করে। জানি না সবার হয় কিনা, এতদিন পরেও আমার কিন্তু খুব মনে হয়, ভাই তুমি মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে। Let me introduce all. Diti, our leader, and Sanika. Ananda does not speak Bengali at all. You have seen her expression. Shashwati has joined this time with us first time, but she took a lot of responsibility and always she comes with her positive mind.
চিঠি দিলাম